বিসমিল্লাহির রহমানির রহিম। অগ্রণী স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের অনলাইন পদার্থবিজ্ঞান ক্লাসে স্বাগতম। গত ক্লাসে আমরা জেনেছিলাম বা আলোচনা করেছিলাম অধ্যায় ৩ চলতরিতের দ্বিতীয় লেকচার, এবং সেখানে আমরা সর্বশেষ যে আলোচনাটি করেছিলাম সেটি ছিল আপেক্ষিক রোধ সম্পর্কিত। আপেক্ষিক রোধের সূত্র আমরা জেনেছিলাম এবং আপেক্ষিক রোধের এককও জেনেছিলাম, ওম মিটার। আজকে সেই সূত্রের পরের থেকে আমরা আলোচনা শুরু করছি। বোর্ডে তোমরা খেয়াল করো, আপেক্ষিক রোধ রো সমান আমরা লিখতে পারি R1 A1 বাই L1 R2 A2 বাই L2। এটি কিভাবে হলো? এর আগের ক্লাসে আমরা পড়েছিলাম রো সমান RA বাই L, এবং বলেছিলাম যে আপেক্ষিক রোধ এটা হচ্ছে কোনো বস্তুর উপাদানের বৈশিষ্ট্য, অর্থাৎ লোহা জন্য একরকম থাকবে, তামার জন্য একরকম, বা অন্য যে কোনো উপাদানের জন্য রো এর মান নির্দিষ্ট হবে নির্দিষ্ট তাপমাত্রায়। কাজেই নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট কোনো উপাদানের জন্য আমরা বস্তুটার দৈর্ঘ্য বাড়াই বা কমাই, তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বাড়াই বা কমাই, তাতে কিছুই যায় আসে না, তার আপেক্ষিক রোধ একই থাকবে। কিন্তু এখান থেকে আমরা ভিন্ন ভিন্ন দৈর্ঘ্যের এবং ভিন্ন ভিন্ন প্রস্থচ্ছেদের এবং ভিন্ন ভিন্ন রোধের পরিবাহকের মধ্যে পারস্পরিক সম্পর্ক এই সমীকরণ দ্বারা নির্ণয় করতে পারি। মাঝে মধ্যে এরকম কোশ্চেন হয় যে নির্দিষ্ট তাপমাত্রায় কোনো একটি পরিবাহকের রোধ দিয়ে দিল, দৈর্ঘ্য বলে দিল, এবং বলল যে তার দৈর্ঘ্য বাড়ানো হলো, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল চেঞ্জ করা হলো, তার আপেক্ষিক রোধ কত হবে? খুব ট্রিকি কোশ্চেন এটি। মূলত অনেক স্টুডেন্টরা এই ধরনের প্রশ্ন অনেক সময় কনফিউজড হয়ে যায়, এবং তারা কি করে, তারা দুইবার তারা আপেক্ষিক রোধের মান বের করে। কিন্তু তোমরা যদি জেনে থাকো যে একই তাপমাত্রায় একটি নির্দিষ্ট বস্তুর বা নির্দিষ্ট উপাদানের জন্য আপেক্ষিক রোধের মান একই থাকবে, তাহলে ওই ধরনের প্রবলেমে যদি একটা অপশন এমসিকিউতে এরকম থাকে যে অপরিবর্তিত থাকবে, তাহলে সেটাই হবে সঠিক আনসার, কোনো ক্যালকুলেশনের প্রয়োজন নেই। আচ্ছা, এছাড়াও আরও কিছু ধরনের প্রবলেম আসতে পারে এখানে, যার মধ্যে কয়েকটি আমি এখানে একটু আলোচনা করি। তার মধ্যে একটি হচ্ছে, যদি একটি তারকে, পরিবাহক তারকে টেনে এর দৈর্ঘ্য দ্বিগুণ করা হয়, তাহলে এর রোধ কত গুণ হবে? এরকম একটা পরিবাহক তার যার আগে থেকে রোধ ছিল R1 এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ছিল A1, দৈর্ঘ্য ছিল L1। এখন এটাকে টেনে যদি বাড়ানো হয়, তাহলে কোন জিনিসগুলো একই থাকবে? তাহলে তারটির ভর এক থাকবে, এটা একটা হতে পারে, কিন্তু ভরের সাথে আপেক্ষিক রোধের সাথে তেমন কোনো সম্পর্ক নেই। এছাড়াও এর আয়তন এক থাকবে। এখন আয়তনের সাথে দৈর্ঘ্য জড়িত এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল জড়িত বিধায় যদি এর দৈর্ঘ্য আমরা টেনে দ্বিগুণ করি, তাহলে অবশ্যই তারটি চিকন হয়ে যাবে। এটাই আমাদের সাধারণ লজিকে এটাই বলছে, যদি তারটাকে টেনে আমরা বড় করি, তাহলে আয়তন ঠিক রাখার জন্য তার কী হবে? প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কমে গিয়ে সাপোজ এটা হলো A2, দৈর্ঘ্য হলো L2, তখন R2 এর মান আমাদের বের করতে হবে, সেটা কত? যদি আমরা L2কে কি বলছি, L2 ইজ টুয়াইস অফ L1। যদি দৈর্ঘ্যটা আদি দৈর্ঘ্যের দ্বিগুণ করা হয়, টেনে দ্বিগুণ করা হয়, তাহলে প্রশ্ন হলো যেখানে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কি হবে? এছাড়া যদি আমার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল সরাসরি দিয়ে দিত, এটা দ্বিগুণ দিল, এটা যদি 3 গুণ দেয় বা অর্ধেক দেয় বা 1/3 দেয়, যেটাই হোক একটা মান যদি দিয়ে দিত, তাহলে আমরা সরাসরি এর আগের সমীকরণটাতে মান বসেই R2 এর মান বের করতে পারতাম। কিন্তু এই ক্ষেত্রে আমাদের নির্দিষ্ট উপাদান নির্দিষ্ট তাপমাত্রায় সব কিছু দেওয়া থাকবে, কিন্তু A2 দেওয়া থাকবে না। তাহলে আমাদের যেটা বের করতে হবে প্রথমে, যে A2 এবং A1 এর মধ্যে রিলেশন কী হবে ইন টার্মস অফ L, মানে L এর পরিবর্তন হলে কিভাবে হবে। আমরা এখানে লিখতে পারি যেখানে আদি আয়তন যদি এটা থাকে V1 সমান শেষ আয়তন V2, আয়তন ঠিক থাকবে, এবং আয়তনের ক্ষেত্রে আমরা লিখতে পারি যে V, অর্থাৎ এরকম একটা তারের আয়তন হবে তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ইন্টু তারের দৈর্ঘ্য, এটা সিলিন্ডারের আয়তনের মতোই। তাহলে AL গুণ করে আমরা একটি তারের আয়তন পাচ্ছি, সিলিন্ডার আকৃতির তারের আয়তন পাচ্ছি। তাহলে আমাদের দেখতে হবে যে L এর সাথে A এর সম্পর্কটা কী। তাহলে L সমান কি লেখা যায়? L সমান লেখা যায় V/A, অর্থাৎ
এল এর সাথে এর সম্পর্কটা দাঁড়াচ্ছে ব্যস্তানুপাতিক। বোঝাই যাচ্ছে এল যদি আমরা বাড়াই তাহলে এ অবশ্যই কমে যাবে, এবং চিত্রে আমি সেরকমটা এঁকেছি। আমাদের যেটা বললাম আমাদের কমন সেন্স তাই বলে, যেটি তারকে টানলে সেটা অবশ্যই ভলিউম ঠিক রাখার জন্য এটার প্রস্থচ্ছেদ কমে আসবে, অর্থাৎ এটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কমে আসবে, চিকন হয়ে যাবে তারটি। তাহলে সেটা কত গুণ কমবে? যদি আমি এটাকে দ্বিগুণ করি তাহলে সমীকরণের গাণিতিক হিসাব অনুসারে এখানেও আমাকে একটু 2 গুণ করতে হয়, তাহলে সমীকরণে ব্যালেন্স থাকে, সমীকরণ লেখা যায়। এখন এই 2টাকে আমরা আগের ভিটাকে ঠিক রাখতে গেলে উপরে ভি রাখলাম, আর 2টাকে কি লেখা যায় তখন a/2, এটাকে ঘুরিয়ে দিলে কিন্তু এটা পাওয়া যাচ্ছে। এটা কি অর্থ প্রকাশ করলো? এটা প্রকাশ করলো যে এইখানে আমরা যত গুণ দিব এটা এর নিচে ঠিক তত ভাগ হয়ে যাবে, অর্থাৎ দৈর্ঘ্যটাকে দ্বিগুণ করলে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কত হয়? অর্ধেক হয়ে যায়। এই কমন সেন্সটা যদি আমরা রাখি তাহলে এখানে যখন আমরা 3 গুণ করব তাহলে এটা কত হবে? 1/3 হবে। এটা যদি 4 গুণ করি তাহলে এটা কত হবে? 1/4 হবে। অর্থাৎ দৈর্ঘ্য 4 গুণ করলে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হয়ে যাবে 4/1 এই সাধারণ কনসেপ্টটা মাথায় রেখে চট করে আমরা অনেক প্রশ্নের উত্তর দিতে পারবো। তবে যদি এটি সৃজনশীলে আসে তাহলে আমাদের এটা করে দেখাতে হবে এরকম করে যে a1 L1 সমান a2 L2, এবং এখান থেকে খুব সহজেই তোমরা a2 সমান দেখাতে পারবা যে a1 L1 বাই L2, a1 L1 L2 এর মান টুয়াইস L1, তাহলে দেখানোই গেল যে সেটি আদি ক্ষেত্রফলের অর্ধেক হয়ে যাচ্ছে। তো এটা জেনে নেওয়ার পর যখন আমরা জানলাম যে ক্ষেত্রফল হবে অর্ধেক, পূর্বের ক্ষেত্রফলের অর্ধেক, তখন আমরা আগের সমীকরণে মানটা বসিয়ে দিতে পারবো। আগের সমীকরণে অর্থাৎ যেটা একটু আগে লেখা ছিল বোর্ডে, সেটা কি ছিল যে এর উপাদান যদি একই থাকে, তাপমাত্রা একই থাকে, তাহলে আমরা লিখতে পারি R1 L1 বাই A1 সমান হচ্ছে R2 L2 বাই A2। আমাদের এখানে দরকার R2 সমান কত। R2 সমান যদি আমরা বের করতে চাই তাহলে সেটা দাঁড়াবে R1 L1 A2 ডিভাইডেড বাই A1 L2। আমরা যদি সকল মানগুলো বসিয়ে দিই, অর্থাৎ আমরা R1 এর রেসপেক্টে বের করতে চাচ্ছি যে R1 এর কত গুণ, কাজে R1 ঠিক থাকবে, L1 এর জায়গায় L1 ঠিক থাকলো, A2 সমান আমরা জানলাম হয়ে গেল 2A1, সরি হাফ A1, মানে A1 এর অর্ধেক হয়ে যাবে A2 এর মান। তাহলে A2 এর জায়গায় লিখতে পারি A1/2 ডিভাইডেড বাই A1, আর L2 এর জায়গায় হয়ে যাবে 2L1। দৈর্ঘ্য দ্বিগুণ হলে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল অর্ধেক হয়। তাহলে এটা দাঁড়াচ্ছে R1 L1 A1 ডিভাইডেড বাই নিচে 4A1 L1, অর্থাৎ রোধ কি হচ্ছে এখানে R2 সমান আমরা পাচ্ছি R1/4। আদি যে রোধটা ছিল তার 4/1, কিন্তু রোধ এখানে বাড়ার কথা ছিল, রোধ এখানে বাড়ার কথা ছিল। ক্যালকুলেশনে কি আসে দেখা যাক। যে ভুলটি হয়েছে সেটি হলো সমীকরণ লিখতে আমি ভুল করে ফেলেছি, অর্থাৎ ক্যালকুলেশনটা আবার নতুন করে করা যাক। রো সমান দাঁড়াবে, একটু আগে ছিল যে R L/A, এটা কি, এটাও কি ঠিক থাকলো? আমি যদি এটা লিখে থাকি তার অর্থ দাঁড়াচ্ছে যে আপেক্ষিক রোধ এটা ধ্রুবক ছিল, অর্থাৎ আমরা রোধের সূত্র থেকে পেয়েছিলাম R is proportional to L এবং R is proportional to 1/A। তাহলে এখানে লেখা যেত L/A, রো এখানে চলে আসলো, তাহলে R এর সাথে A গুণ হওয়া উচিত ছিল, তাই না? কাজে এটাই ছিল উল্টো হয়ে গেছে, কাজে উপরে থাকবে A ডিভাইডেড বাই হয়ে যাবে L। হ্যাঁ, এখন আমরা এটাকে রিরাইট করতে পারি যে R1 A1 L1 সমান দাঁড়াচ্ছে R2 A2 L2। হ্যাঁ, এখন যদি আমরা মান বসিয়ে দিই, এখান থেকে R2 যদি বের করতে চাই তাহলে সেটা লিখতে পারি R1 A1 L2 ডিভাইডেড বাই L1 A2। তাহলে কি দাঁড়াচ্ছে
R1 A1 A1 এর মতোই থাকবে, L2 হয়ে যাবে 2 অফ L1, তার সাথে কি হবে L1 হয়ে যাবে আগের মতোই থাকবে, A2 হয়ে যাবে A1 এর অর্ধেক। কাজে L1 L1 চলে যায়, A1 A1 চলে যায়, তাহলে এটা 2 গুণ হয়ে গিয়ে 4R1 হয়ে যাবে। হ্যাঁ, এখন ঠিক আছে যে ক্ষেত্রফল আমার কি হবে, যদি অর্ধেক মানে অর্ধেক হয়ে যায় তাহলে এখানে রোধ হয়ে যাবে আগের রোধের 4 গুণ। তো এই ছিল প্রবলেমটা। এরকম যদি আমরা বলি যে দৈর্ঘ্য যদি 3 গুণ হয় তাহলে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হয়ে যাবে 1/3, যার ফলে এখানে রোধটা হয়ে যাবে 9 গুণ, 4 গুণ হলে এটা হয়ে যাবে 16 গুণ। এইভাবে এটা চলতে থাকবে। এই ছিল আপেক্ষিক রোধ নিয়ে আমাদের ছোট একটা প্রবলেম, যদিও মাঝখানে একটু ভুল হয়ে গেছিলো সমীকরণে, আমরা সেটা পরে কারেকশন করতে পেরেছি। এখন পরবর্তী আলোচনায় আসি যে আমরা পেলাম আপেক্ষিক রোধ। আপেক্ষিক রোধ হচ্ছে রো দ্বারা প্রকাশ করা হয়, এটাকে অনেক সময় রোধকত্ব বলা হয়ে থাকে। রোধকত্বের উল্টো রাশি হচ্ছে পরিবাহকত্ব। এটা হচ্ছে রোধকত্ব, এর উল্টো রাশি হচ্ছে পরিবাহকত্ব। পরিবাহকত্বকে আমরা এরকম সিগমা দ্বারা প্রকাশ করি, পরিবাহকত্ব। অর্থাৎ রোধকত্ব বের করার সময় যা যা বলেছিলাম তার সমীকরণে এটা জাস্ট উল্টা হয়ে যাবে পরিবাহকত্ব। অর্থাৎ পরিবাহকত্ব সিগমাকে আমরা প্রকাশ করতে পারি 1/ρ, অর্থাৎ রোধকত্বের উল্টা মান। এটাই পরিবাহকত্বের সাথে রোধকত্বের সম্পর্ক। তাহলে এর একক কি দাঁড়াবে? এর একক দাঁড়াবে, যেহেতু রোধকত্বের বা আপেক্ষিক রোধের একক ছিল ওম মিটার, কাজে এটা হয়ে যাবে ওম মিটার ইনভার্স। এই ছিল পরিবাহকত্ব। আচ্ছা, এরপরে আমরা আলোচনা করব রোধের সমবায় নিয়ে। রোধের সমবায়, কাজে কোনো সময় যদি আমাদের পরিবাহকত্ব বের করতে বলে তাহলে সেক্ষেত্রে আমরা আগে আপেক্ষিক রোধ বের করে নিব, তারপরে তার উল্টো মান হিসাব করেই আমরা বের করতে পারবো পরিবাহকত্ব কত। আচ্ছা, রোধের সমবায় নতুন টপিক আমাদের এখন। রোধের সমবায়, রোধের সমবায়ে আমরা দুই রকম করতে পারি। তোমরা অনেকেই হয়তো এসএসসি লেভেলে এটা জেনে এসেছো, তারপর একটুখানি আমরা এটা রিভিউ করে নিচ্ছি কারণ এটা খুব বেশি আমাদের প্রয়োজন হবে। প্রথমে দেখব শ্রেণী সমবায়। শ্রেণী সমবায়ে কি বলছে, যে রোধগুলো থাকবে একে অপরের সাথে সংযুক্ত এমনভাবে যাতে করে একটার শেষ আর একটার শুরু। এটা রোধের নাম R1 দিলাম, এটা R2, এটা R3, এবং এর মধ্য দিয়ে যে কারেন্ট যাবে সেই কারেন্ট হচ্ছে I, এবং প্রত্যেকটা রোধের যে সংযোগস্থল তাদেরকে যদি এভাবে দেখাই তাহলে এদের মধ্যবর্তী যে বিভব পার্থক্য সেটা হবে V1, এদের মধ্যে বিভব পার্থক্য হবে V2, এবং R3 এর মধ্যে বিভব পার্থক্য হবে V3। তাহলে টোটাল বিভব পার্থক্য যদি V হয় তাহলে সেটা অ্যাকচুয়ালি তিনটা রোধের আলাদা আলাদা বিভব পার্থক্যের সমষ্টির সমান। এটা হচ্ছে শ্রেণী সমবায়। এরকম 3টা হতে পারে, 4টা হতে পারে, আরও বেশি হতে পারে, কিন্তু শর্ত হচ্ছে যে একের পরে এক থাকবে। সেক্ষেত্রে এখানে আমরা বলতে পারি যে এখানে দুটো পয়েন্ট আমরা নিতে পারি। সেটা হচ্ছে যে এখানে সকল রোধের মধ্য দিয়ে, অর্থাৎ সকল রোধে আই কি থাকবে, অর্থাৎ একই কারেন্ট সকল রোধের মধ্যে দিয়ে যাবে। আয়ের মান সকল রোধের জন্যই ধ্রুব থাকবে। আর প্রত্যেকটা রোধের জন্য যে বিভব পার্থক্য পাচ্ছি তাদের সমষ্টি সকল রোধকে মিলিয়ে তার যে টোটাল বিভব পার্থক্য ওমের সূত্র থেকে পাই V=IR, সেই V এর মান আলাদা আলাদাভাবে সবগুলো বিভব পার্থক্যের সমষ্টির সমান, অর্থাৎ V1 + V2 + V3। এটা ছিল শ্রেণী সমবায়ের ক্ষেত্রে। এখন শ্রেণী সমবায়ের ক্ষেত্রে তুল্য রোধের রাশিমালা আমরা যদি চাই তাহলে 3টা রোধের পরিবর্তে আমরা একটি মাত্র রোধ ব্যবহার করব যাতে করে তার মোট কারেন্ট আয়েরও কোনো পরিবর্তন না হয়, এবং এই রোধের দুই বিন্দুর দুই প্রান্তের বিভব পার্থক্য ওইখানে 3টা রোধের জন্য যেটা ছিল সেটাই যেন পাওয়া যায়।
তবেই এই রোধটাকে আমরা বলবো তুল্য রোধ এই তিনটা রোধের। মানে তুল্য রোধের শর্ত হতে হবে যে একাধিক রোধের পরিবর্তে যে রোধটা আমরা নিব সেটাকে তুল্য রোধ, সেই রোধগুলোর তুল্য রোধ তখনই বলবো যদি সেই রোধটাকে ব্যবহার করার পরেও এই সার্কিটের মোট কারেন্ট এবং মোট বিভবের যা মান ছিল সেটা যদি পরিবর্তন না হয়, তবেই আরএসকে বলবো আমরা তুল্য রোধ এই তিনটা রোধের বা চারটা রোধের যে কটাই হোক না কেন। তাহলে এই চিত্র থেকে আমরা লিখতে পারি যে ভি ইকুয়ালস টু ওহমের সূত্র অনুসারে ভি ইকুয়ালস টু IRS। তাহলে যদি এই দুটাকে আমরা কম্বাইন করি তাহলে কি লেখা যায়? আমরা যদি এখান থেকে আমরা আনতে চাচ্ছি, মূলত রোধটাকে নিয়ে আসতে চাচ্ছি, তাহলে এখানে আমাদের যেটা দাঁড়াচ্ছে রাশিমালা যে ভি সমান IR, আর এখানে V1 V2 V3 আলাদা করে কি লেখা যাচ্ছে? তাহলে ভি সমান যদি আমরা IR লিখি ওই চিত্র থেকে তুল্য রোধের জন্য IRS ওটা, আর এখানকার বিভব পার্থক্য সেম, তাহলে V1 এর ক্ষেত্রে লেখা যাচ্ছে IR1 প্লাস V2 এর ক্ষেত্রে লেখা যাচ্ছে IR2 ওহমের সূত্র ব্যবহার করে, এবং এটা দাঁড়াচ্ছে IR3। তাহলে উভয় পক্ষ থেকে যদি I চলে যায় তাহলে আমরা এটা দেখাতে পারি যে অতএব এখান থেকে তুল্য রোধ থেকে দেখানো যায় যে RS সমান থাকবে R1 প্লাস R2 প্লাস R3 প্লাস ডট 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 এইভাবে চলতে থাকবে। এটা হচ্ছে তুল্য রোধের রাশিমালা। এরপরে আমরা রোধের সমবায়ের ক্ষেত্রে আমরা এখন শ্রেণী এর পরিবর্তে 2 নম্বরে সমান্তরাল সমবায় নিয়ে দেখব কি হচ্ছে। সমান্তরাল সমবায়, সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে যেটা বলা হয়ে থাকে যে একাধিক রোধ এখানে এমনভাবে থাকবে যাতে করে প্রত্যেকটা রোধের প্রথম প্রান্ত, প্রত্যেকটা রোধের R1 এর প্রথম প্রান্ত, R2 এর প্রথম প্রান্ত, R3 এর প্রথম প্রান্ত, সবগুলো রোধেরই আদি প্রান্ত একটা বিন্দুতে এসে এরকম মিলিত হবে, এবং সবগুলোর অপর প্রান্ত আরেকটা বিন্দুতে এসে মিলিত হবে। এক্ষেত্রে আমি লম্বা টেনে দিলাম, এটা এই কারণে দিলাম যাতে করে দেখানো যায় বা তোমাদের মাথায় যেন এটা থাকে যে এটা একটা বিন্দুতে এরকম করেও আসতে পারে, বা এরকম একটা লাইনে আসলো সেটা একটা বিন্দুতে আসাই বোঝাচ্ছে। তার মানে এরকম বিন্দু এখানে আমরা এটাকে রিপ্রেজেন্ট করতে পারি যে এই বিন্দুটাই সেই বিন্দু যেখানে তিনটা রোধেরই প্রান্ত এসে মিলিত হয়েছে। আচ্ছা, এখন এই দুই প্রান্তের মাঝে আমরা একটা তড়িৎ প্রবাহের জন্য একটি কোষ দিয়ে দিলাম, সুইচ দিয়ে দিলাম। তাহলে এই দাঁড়ালো আমাদের সমান্তরাল বর্তনী। এখন সমান্তরাল বর্তনীতে যদি মোট কারেন্ট এখান থেকে I আসে তাহলে সেই I কারেন্ট এখানে 3 ভাগে ভাগ হয়ে যাবে। এটার নাম দিতে পারি I1, এটা I2 এবং এটা হচ্ছে I3। এই 3 ভাগে ভাগ হওয়া কারেন্ট তিনটা রোধের মধ্য দিয়ে যাবে, এবং এই I ভাগ হয়ে যাওয়ার পেছনে মূলত কারণ হলো রোধ, মানে রোধের মানের উপর নির্ভর করে I এর মান নির্ধারিত হবে। যদি R1 R2 R3 তিনটা রোধের মানই এখানে এক হয় তবে অবশ্যই I1 I2 I3 এর মানও এক হবে, অর্থাৎ তারা সমান 3 ভাগে ভাগ হয়ে যাবে। এখানে যদি আবার 9 অ্যাম্পিয়ার কারেন্ট হয় তাহলে এখান দিয়ে যাবে সেক্ষেত্রে, আর যদি রোধগুলো ধরে নাও প্রত্যেকটাই 1 ওম করে হয় তাহলে 9 অ্যাম্পিয়ার কারেন্ট এখানে সমান 3 ভাগে ভাগ হবে, অর্থাৎ 3 অ্যাম্পিয়ার 3 অ্যাম্পিয়ার 3 অ্যাম্পিয়ার করে ভাগ হয়ে যাচ্ছে। কিন্তু যদি রোধগুলো প্রত্যেকটা সমান না হয় তাহলে যেখানে রোধ বেশি সেখানে কারেন্ট কম, সেই বিবেচনায় কারেন্টগুলো ভাগ হবে। তবে ভাগ হয়ে যাই হোক ফাইনালি আবারও তারা তাদের সমষ্টিতে পরিণত হবে, অর্থাৎ মোট কারেন্ট আয়ে পরিণত হবে। তাহলে এক্ষেত্রে যেটা কমন বিষয় যে প্রত্যেকটা রোধেরই কিন্তু বিভব পার্থক্য একই থাকছে। কেন থাকছে? কারণ যদিও মনে হতে পারে যে প্রত্যেকটা রোধের মান আলাদা, কারেন্ট আলাদা যদি হয় তাহলে এই দুটোর গুণফল হচ্ছে বিভব পার্থক্য, কিন্তু তারা কিন্তু প্রত্যেকে এই উৎসের সাথে সংযুক্ত সরাসরি, মানে অন্য কোনো রোধের উপর দিয়ে যাচ্ছে না, বরঞ্চ সরাসরি এই রোধটা এটার সাথে সম্পর্কযুক্ত। মাঝখানের R2 এটার সাথে সংযুক্ত হয়ে আছে, R3 সরাসরি এটার সাথে সংযুক্ত হয়ে আছে। একইভাবে শেষ প্রান্তগুলোও সরাসরি এর সাথে সংযুক্ত বলেও বিবেচনা করতে পারি। অর্থাৎ এই সার্কিটটাকে আমরা এইভাবেও যদি লিখি তাহলেও কিন্তু চলে, যে এটা হচ্ছে R1 এর সাথে, বা এটা R3 এর সাথে, এটা হলো আরেকটা রোধের সাথে, এবং এইটা হলো আরেকটা রোধের সাথে, প্রত্যেকের সাথে এভাবে আমরা ওই ব্যাটারির সাথে সংযোগ দিচ্ছি। বিষয়টা যেন এইরকম একই জিনিস। এই কারণে প্রত্যেকটা রোধেরই দুই প্রান্তের বিভব পার্থক্য একই থাকবে, এবং ধরে নেই সেই বিভব পার্থক্য আমাদের এখানে
দাঁড়াচ্ছে ভি। তাহলে এখানে যেটা কমন সেটা হলো যে এখানে আমরা যদি পয়েন্ট আকারে দেখাতে চাই তাহলে এখানে বিভব পার্থক্য প্রতিরোধের জন্য ভি ধ্রুবক থাকবে, মানে ভি এর মান এখানে বা বিভব পার্থক্যের মান এখানে চেঞ্জ হচ্ছে না। আর আরেকটা বলা যেতে পারে যে এই মোট কারেন্ট আই অ্যাকচুয়ালি যতগুলো শাখা আছে সবগুলো শাখা দিয়ে যাওয়া কারেন্টের যোগফলের সমান, অর্থাৎ এইভাবে চলতে থাকবে I1 প্লাস I2 প্লাস I3। এটা হচ্ছে সমান্তরাল বর্তনীর ক্ষেত্রে। এখন যদি এটার ইকুইভ্যালেন্ট বর্তনী আমরা নেই এবং তুল্য রোধ বের করার চেষ্টা করি, তাহলে আমরা তিনটার পরিবর্তে একটা রোধ ব্যবহার করব, যাতে করে এই সার্কিটের মোট কারেন্ট এবং মোট বিভব পার্থক্যের কোনো পরিবর্তন না হয়। তার মানে এখানে আগে যে মোট কারেন্ট ছিল আই সেটাই থাকবে, এবং আগে যে বিভব পার্থক্য ছিল সবগুলো রোধের জন্য এখানেও ভি থাকবে সেই একই বিভব পার্থক্য এই দুটো পয়েন্টের জন্য। তখন এই রোধটাকে আমরা বলবো এই তিনটার জন্য, বা তিনটা না থেকে যদি আরও বেশি বা কম থাকতো, প্যারালালে থাকতো, তাহলে তাদের জন্য এটা তুল্য রোধ। এটাকে তখন প্রকাশ করব আর পি দ্বারা। এটা যদি আর পি হয় তাহলে এখানে ওমের সূত্র থেকে আমরা লিখতে পারছি ভি ইকুয়ালস টু আই আর পি। এখন এখানে মোট কারেন্টের রাশিমালায় আমরা আই সমান কী লিখতে পারি? আই সমান ভি বাই আর পি। এই আয়ের মান আমরা এখন এই শর্তের মধ্যে বসিয়ে দিতে পারি যে আই, এখানে আইয়ের জায়গায় ভি বাই আর পি। তাহলে আমরা কি লিখতে পারি? আইয়ের জায়গায় আমরা ভি বাই যদি আর পি লিখি তাহলে I1 এর জায়গায় কি লিখতে পারবো? যদি এখান থেকে দেখি তাহলে এখান থেকে অ্যাকচুয়ালি এটা ছিল প্রত্যেকটারই বিভব পার্থক্য যেহেতু এক, কাজে ভি সমান অ্যাকচুয়ালি I1 ইন্টু R1 লেখা যায়। একই সাথে ভি সমান এই যে I2 ইন্টু R2 লেখা যায়। কাজেই এখানে I1 সমান ভি বাই R1 লেখা যাচ্ছে, ভি বাই R1 প্লাস I2 এর জায়গায় কী লেখা যাচ্ছে? ভি বাই R2, ভি বাই R2। এইভাবে আমরা ভি বাই R3ও লিখতে পারি তিনটার জন্য। ডট ডট দিয়ে রাখলাম কারণ এটা সাধারণ রাশিমালায় আমরা যদি যাই তাহলে আমরা দেখব যে তিনটার বেশি বা কম যেটাই নিই না কেন সব কিছুর জন্য সূত্র প্রযোজ্য করতে চাচ্ছি, তাহলে সেক্ষেত্রে উভয় পক্ষ থেকে ভি চলে যাচ্ছে, থাকছে 1 বাই আর পি সমান 1 বাই R1 প্লাস 1 বাই R2 প্লাস 1 বাই R3 প্লাস ডট ডট ডট। এগুলো সবই তোমরা অ্যাকচুয়ালি এসএসসি লেভেলেই এসেছো, জেনে থাকার কথা। তারপরেও হয়তো অনেক দিনের অনেকের চর্চা নেই, আমি যে এই কারণে এটার রিভিউ করে দিলাম, আবার দেখে দিলাম যে কিভাবে এগুলো আসতে হয়। আমাদের এটা মনে রাখতে হবে, এখান থেকে যদি আরপি এর মান বের করতে চাই আলাদা করে, যেটা আমাদের করতে হয় সেক্ষেত্রে 1 বাই R1 প্লাস 1 বাই R2 প্লাস 1 বাই R3 প্লাস যদি আরও থাকে সেভাবে দিয়ে উপরে পাওয়ারটা টু দি পাওয়ার -1 একবারে করে দিলেও চলবে। অথবা আমি 1 বাই আরপি বের করে নিয়ে তারপরে তার উল্টো করে দিলে আমরা আরপি এর মান বের করতে পারবো। তাহলে সমান্তরাল বর্তনীর সময় দুটো পয়েন্ট আমাদের মাথায় রাখতে হবে, আর রাশিমালাটা মনে রাখতে হবে, আর মনে রাখতে হবে যে এই যে বিভব যেন সবার ধ্রুব থাকে, মানে দুটো পয়েন্টের মধ্যেই আমাদের খুব মনোযোগ দিতে হবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো যে এই আরপি এর মানটা কেমন হবে, কারণ এটা তো বিপরীত মানগুলো নিয়ে পেয়েছি সমষ্টি। কাজে আরপি এর মান অর্থাৎ এই তুল্য রোধের এইটার মান হবে এই সমবায়ে অর্থাৎ সমান্তরাল সমবায়ে ব্যবহৃত সবচেয়ে ছোট রোধের চাইতেও ছোট। উদাহরণস্বরূপ যদি এটা হয় 1 ওম, এটা যদি হয় 3 ওম, এটা যদি হয় 5 ওম, তাহলে এই আরপি এর মান কত হবে ক্যালকুলেশনও তো বের হবেই, কিন্তু এটুকু নিশ্চিতভাবে আমরা বলতে পারি যে আরপি এর মান মাস্ট বি লেস দ্যান 1 ওম, অর্থাৎ এই সমবায়ে ব্যবহৃত সবচেয়ে ছোট রোধের চাইতেও ছোট হবে, লেস দ্যান 1 ওম হবে। যদি এটা 2 হতো 3, 5, তাহলে এটা অবশ্যই 2 এর চেয়ে কম হতো, এটা বলতে পারতাম। 1 এর চেয়ে কম তখন আর বলা যেত না, 2 এর চেয়ে কম হবে এটা নিশ্চিতভাবে বলা যেতে পারতো। এই পয়েন্টটা দিয়েও কিন্তু অনেক সমস্যার সমাধান সহজে করা যায়, মানে লজিকটাকে আমরা দাঁড় করাতে পারি যে একটি সমান্তরাল সমবায়ে তুল্য রোধের মানটা কেমন হতে পারে। তো এই ছিল আমাদের শ্রেণী এবং সমান্তরাল সমবায় নিয়ে আলোচনা। এরপরে আমরা চলে যাব তড়িৎ ক্ষমতা নিয়ে আলোচনায়। তড়িৎ ক্ষমতা কাকে বলে এবং কিভাবে সেই তড়িৎ ক্ষমতার রাশিমালাগুলো আমরা পাবো। যে কোনো ক্ষমতা বলতে আমরা বুঝি বা সাধারণ ক্ষমতা বলতে আমরা বুঝি মেকানিক্যাল ক্ষমতা হচ্ছে কাজ করার হারকে ক্ষমতা বলে। তাহলে এখানে আমরা তড়িৎ ক্ষমতা নিয়ে আলোচনা করব। তড়িৎ ক্ষমতা হচ্ছে
তড়িৎ শক্তিকে কাজে লাগানোর হার, অর্থাৎ কোনো একটি যন্ত্র প্রতি সেকেন্ডে যে পরিমাণ তড়িৎ শক্তিকে কাজে লাগাতে পারে, অন্যভাবে বললে প্রতি সেকেন্ডে যে পরিমাণ বিদ্যুৎ শক্তিকে অন্য কোনো শক্তিতে রূপান্তর করতে পারে সেটাকে বলছি আমরা তার তড়িৎ ক্ষমতা। যেরকম একটি বাল্ব, লাইট বাল্ব, তাহলে বাল্ব এর গায়ে তার ক্ষমতা লেখা থাকে 20 ওয়াট বা 15 ওয়াট বা 10 ওয়াট। তাহলে এই যে তার ক্ষমতা 15 ওয়াট বা 10 ওয়াট, এটি দ্বারা বোঝানো হচ্ছে যে ওই বাল্বটি প্রতি সেকেন্ডে কী পরিমাণ বিদ্যুৎ শক্তিকে আলোক শক্তিতে রূপান্তর করবে। তাহলে একেবারেই আমরা ক্ষমতার রাশিমালায় চলে যাই। ক্ষমতা পি মানে পাওয়ার সমান একেবারে মেকানিক্যাল ক্ষমতা যা ছিল, অর্থাৎ কাজ মোট কাজ ভাগ মোট সময়, কতটুকু কাজ করলো কতটুকু সময়, সেখান থেকে মূলত আমরা কতটুকু শক্তি প্রতি একক সময় বের করছি সেটা বের করে ফেলতে পারছি। কাজে এটা একদম বেসিক ইকুয়েশন, কাজ ক্ষমতা শক্তি অধ্যায় থেকে আমরা এটা শিখে আসছি। কিন্তু ইলেকট্রিক্যাল ওয়ার্ক বা তড়িৎ ক্ষমতার সময় আমাকে এই কাজের মানটা বের করতে হবে তড়িৎ সার্কিটে, অর্থাৎ ইলেকট্রিক্যাল সার্কিটে ব্যবহৃত যে সকল চলক রয়েছে তার সাহায্যে। অর্থাৎ আমাদের এখানে ওহমের সূত্রে আমরা যেরকম পেয়েছি ভি এবং আই এবং আর এর মধ্যে সম্পর্ক, সেই ভি আই আরকে ব্যবহার করে আমরা ডাব্লুকে রিপ্রেজেন্ট করতে চাইব, এবং সেটা খুব সহজেই পারবো যদি আমরা এখান থেকে ভি সমান ডাব্লিউ বাই কিউটা জেনে নিই, যে এটা আমরা জানি ভি সমান ডাব্লিউ বাই কিউ। তাহলে এই রাশিমালায় যদি আমরা সেটা বসিয়ে দিই, তাহলে ডাব্লিউ সমান হচ্ছে ভি কিউ। বিভবের সংখ্যা থেকে এটা আমরা এর আগের চ্যাপ্টারে আলোচনা করেছি। কাজে এটা দাঁড়াচ্ছে ডাব্লিউ সমান ভি কিউ ডিভাইডেড বাই টি। এইখানে কিন্তু কিউ বাই টি কী হয়ে যায়, কিউ বাই টি তোমরা জেনে এসেছো এই চ্যাপ্টারের শুরুতে আমরা বলেছি, সেটা হচ্ছে তড়িৎ প্রবাহের রাশিমালা আই, আই সমান কিউ বাই টি। সুতরাং আমরা প্রথম রাশিমালা পাচ্ছি ক্ষমতার, তড়িৎ ক্ষমতার পি সমান ভি আই, বা ভি আই সমান পি, ভিআইপি রুলের মতো আর কি। অর্থাৎ পাওয়ার, ইলেকট্রিক্যাল পাওয়ার আমরা পাবো যদি কোনো একটি যন্ত্রের বিভব পার্থক্য এবং তার মধ্যে দিয়ে অতিবাহিত তড়িৎ প্রবাহের মানকে যদি আমরা গুণ করি, তাহলে সেই যন্ত্রের ক্ষমতা আমরা বের করতে পারবো খুব সহজেই। এছাড়াও আরও কিছু রাশি মালাকে আমরা এখান থেকে আনতে পারি, কেননা ভি ইকুয়ালস টু আই আর, এখান থেকে ওহমের সূত্র ইউজ করলে আমরা লিখতে পারি ভি সমান আই আর, সেই জায়গায় আই আর ইন্টু আই, মানে ভি এর মান বসালাম ওহমের সূত্র থেকে, তাহলে কী দাঁড়াচ্ছে আই স্কোয়ার আর, পি সমান আই স্কোয়ার আর। এইটা হচ্ছে আরেকটা রাশিমালা যেখানে আমাদের জানা থাকতে হবে তড়িৎ প্রবাহ এবং রোধের মান সার্কিটের ক্ষেত্রে। ফাইনালি আমরা আরও একটা সমীকরণ এখান থেকে দেখাতে পারি, আরেকটা রাশিমালা যেখানে আমরা ভি এর মান বসালাম, এখন আই এর মান বসাবো। তাহলে ভি ইকুয়ালস টু যদি আই আর হয়, তাহলে আই সমান কত লেখা যাচ্ছে ভি বাই আর। কাজে এখানে ভি থাকলো, তার পরিবর্তে এখানে লিখলাম ভি বাই আর, আয়ের পরিবর্তে। তাহলে আমরা এখানে কী পাচ্ছি ভি স্কোয়ার্ড বাই আর। তাহলে এটা হচ্ছে তড়িৎ ক্ষমতার আরেকটা রাশিমালা। তিনটা রাশিমালা আমাদের মনে রাখতে হবে, ভি ইকুয়ালস টু আই স্কোয়ার আর, পি ইকুয়ালস টু আই স্কোয়ার আর, পি ইকুয়ালস টু ভি আই এবং পি ইকুয়ালস টু ভি স্কোয়ার্ড বাই আর। এই তিনটে রাশিমালা যে কোনোটাই যখন আমাদের দরকার তখন লাগবে। আর সাথে তো এটা আছেই বেসিক, যদি এটা দিয়ে দেয় এমন কোনো সমীকরণে যেখানে ডাব্লুর মান বলে দিচ্ছে, কোনো তড়িৎ শক্তি বা কাজের মান দিয়ে দিচ্ছে, তখন আমরা সেখানে সরাসরি এটাকেও ব্যবহার করতে পারবো। ক্ষমতার একক যা এখানেও তাই থাকছে, ক্ষমতার একক হচ্ছে ওয়াট, এই ক্ষেত্রেও তড়িৎ ক্ষমতার একক ওয়াট। তবে আচ্ছা 1 ওয়াট তাহলে আমরা বলতে কি বুঝবো, একদম বেসিক সমীকরণ 1 ওয়াট, 1 ওয়াট বলতে এখান থেকে বেসিক সমীকরণ থেকে আমরা 1 জুল পার সেকেন্ড লিখতে পারি, 1 জুল পার সেকেন্ড। কিন্তু জুল এবং সেকেন্ড এগুলো আসলে খুবই ক্ষুদ্র একক, কাজে এটা ব্যবহারিক ক্ষেত্রে এই ওয়াটটা আমরা সচরাচর খুব একটা ইউজ করি না। কোনো ক্ষেত্রে, যেরকম বাল্বের ক্ষেত্রে সরাসরি 20 ওয়াট ইউজ করছি বা 30 ওয়াট ইউজ করছি, কিন্তু অনেক বড় বড় শক্তি যখন আমাদের ব্যবহার করতে হয় তখন অ্যাকচুয়ালি আমরা এটা ওয়াট এইভাবে করি না, তখন আমরা একটু বড় এককে চলে যাই। তবে সেই এককের নিয়ে আলোচনার আগে আমরা এখানে একটু বলে নিই যে 20 ওয়াট বলতে আমরা অ্যাকচুয়ালি এখন কী বুঝবো। 20 ওয়াট বলতে কোনো একটি বাল্বের ক্ষমতা, তড়িৎ ইলেকট্রিক্যাল বাল্বের ক্ষমতা 20 ওয়াট, তার গায়ে লেখা আছে। এটি দ্বারা মূলত আমরা কী বুঝবো, এটি দ্বারা বুঝবো যে ওই বাল্বটি প্রতি 1 সেকেন্ডে 20 জুল তড়িৎ শক্তিকে আলোক শক্তিতে রূপান্তর করতে পারে, 20 জুল তড়িৎ শক্তিকে আলোক শক্তিতে রূপান্তর করতে পারে প্রতি 1 সেকেন্ডে। এটাই হলো তার তাৎপর্য, ওয়াটের তাৎপর্য। এখন আমরা আসি একটু বড় এককে, অর্থাৎ ওয়াটের চাইতে একটু বড় একক হচ্ছে, যদি আমরা ওয়াটকে দেখো পাচ্ছি আমরা পাওয়ার মানে কাজ, পাওয়ারের একক ওয়াট পাচ্ছি কাজ এবং সময়ের এককে গুণ করে, বা শক্তি ও সময় এককে গুণ করে,
তো সেটা যদি আমরা বড় একক নেই, সেটা এরকম একটা ব্যবহারিক একক হচ্ছে কিলোওয়াট আওয়ার। 1 কিলোওয়াট আওয়ার, তার মানে এই ওয়াটটাকে এটা আমরা কোথেকে পেলাম? আচ্ছা, এই সমীকরণে যদি লিখে দিই তাহলে আমরা জানি যে পি সমান W/T, সেখান থেকে তড়িৎ শক্তি নিয়ে আমরা আলোচনা করতে পারি। পি সমান W/T, আমরা তো এটা দেখলাম একটু আগেই, সেখান থেকে W সমান লেখা যাচ্ছে PT। তার মানে তড়িৎ ক্ষমতাকে সময় দ্বারা গুণ করলে এই কাজ পাওয়া যায়। তাহলে এইখান থেকে আমরা যদি এই সিম্পল একক ইউজ করতাম, মানে তার SI একক যদি ইউজ করতাম, তাহলে সেইখান থেকে আমরা এই W এর মান জায়গায় লিখতে পারতাম জুল। তাহলে জুল সমান দাঁড়াবে 1 জুল সমান দাঁড়াবে 1 ওয়াট ইন্টু সেকেন্ড। মানে এখানে ক্ষমতার একক দাঁড়াচ্ছে ওয়াট, পি এর একক ওয়াট আর সময়ের একক সেকেন্ড। 1 ওয়াট সেকেন্ড গুণ করলে পাচ্ছি আমরা 1 জুল। কিন্তু এটা অনেক ছোট একক, এটাকে বড় একক, শক্তির একক যদি বড় এককে নিতে চাই তাহলে তড়িৎ শক্তির হিসাবে আমরা এখান থেকে আনতে পারি যে কিলোওয়াট আওয়ার, এটাও শক্তির একক। তাহলে 1 কিলোওয়াট আওয়ার বলতে আমরা কী বুঝবো? ওয়াটটাকে 1000 গুণ করা হয়েছে, আর সময়টা যেটা ছিল সেকেন্ডে, এই সেকেন্ডের সময়টাকে আমরা তখন আরও বড় সময়ের একক নিয়েছি, অর্থাৎ 1 আওয়ার। আর 1 আওয়ারকে ভাঙিয়ে আমরা, আচ্ছা 1 ওয়াটটাকে লিখি 1 আওয়ার, তারপরে আমরা দেখাচ্ছি যে এটা 1000 ওয়াট ইন্টু 1 আওয়ার বলতে আমরা লিখতে পারি 3600 সেকেন্ড। তাহলে এটা কত দাঁড়াচ্ছে? 3.6 ইন্টু 10⁶ ওয়াট সেকেন্ড, অর্থাৎ 3.6 ইন্টু 10⁶ জুল। কাজে 1 কিলোওয়াট জুলে ভাঙালে অনেক বড় একটা সংখ্যা হয়, 3, 6 এবং এরপরে 5টা শূন্য, 1 2 3 4 5, 5টা শূন্য, বিশাল একটা সংখ্যা। এই পুরো সংখ্যাটাকে আমরা 1 ধরতেছি, বড় একটা সংখ্যাটাকে আমরা 1-এ নিয়ে আসছি এই এককটাকে, এবং এটাকে তখন বলা হয় বট একক, BOT। বট মানে বোঝাচ্ছে বোর্ড অফ ট্রেড, অর্থাৎ আন্তর্জাতিক এই তড়িৎ শক্তি কেনাবেচা একটা সংস্থা, তারা নির্ধারণ করে দিয়েছে যে কোন এককে তারা তড়িৎ শক্তিকে কেনাবেচা করবে, জনগণের কাছে হোক বা রাষ্ট্র থেকে রাষ্ট্রের মধ্যে আদান প্রদান হোক। সেখানে কিন্তু হিসাবটা হয় কিলোওয়াট আওয়ারে, এবং এমনকি এর চাইতে মাল্টিপল করে আরও বড় একক হতে পারে, অর্থাৎ মেগাওয়াট, গিগাওয়াট ইত্যাদি হতে পারে। তো সেক্ষেত্রে আমরা যে বৈদ্যুতিক বিলটা দেই প্রতি মাসে, যে বিলটা আমাদের কাছে আছে, সেটাকে কিন্তু আমরা ইউনিট লেখা থাকে যে কত ইউনিট বিদ্যুৎ শক্তি ইউজ করছি। সেই ইউনিটটা অ্যাকচুয়ালি কতটুকু ইউনিট, মানে ইউনিট তো একক আমরা বুঝলাম, কিন্তু কী পরিমাণ বিদ্যুৎ শক্তিকে আমরা 1 ইউনিট বলবো, সেটাই হলো এই বট ইউনিট। অর্থাৎ 1 কিলোওয়াট আওয়ার, এটাকেই বলছি আমরা 1 ইউনিট। তার মানে 1 ইউনিট সমান 3.6 10⁶ জুল, বা 1 ইউনিট সমানই হচ্ছে আমাদের 1 কিলোওয়াট আওয়ার। অর্থাৎ কারো যদি এক মাসে সে যদি 200 ইউনিট ব্যবহার করে থাকে, তার অর্থ সে 200 কিলোওয়াট আওয়ার ব্যবহার করেছে। অর্থাৎ এইভাবে বলা যেতে পারে যে সে এটার সাথে 200 গুণ করলে যেটা হচ্ছে, অর্থাৎ যে কোনো একটার সাথে 200 মানে 1000 ওয়াটের কোনো যন্ত্র সে সারা মাসে 200 ঘন্টা চালিয়েছে, সারা মাসে 200 ঘন্টা চালিয়ে তার ওই টোটাল সে 200 ইউনিট খরচ করেছে, এবং সেই অনুযায়ী তাকে বিল দিতে হবে। কাজে বিলিংয়ের অঙ্কও আমাদের করতে হবে, যে একটি ঘরে 2টি ফ্যান বা একটি ফ্যান, 2টি লাইট এক মাসে প্রতিদিন এত ঘন্টা করে জ্বললে এক মাসে টোটাল বিল কত আসবে। সেক্ষেত্রে মূলত আমার এই টোটাল এই শক্তির এককটা শক্তিতে বের করতে হবে, পরিণত করতে হবে, টোটাল কতটুকু শক্তি আমি সারা মাসে খরচ করছি। তো পরবর্তীতে হয়তো এরকম টাইপের অঙ্ক আমরা আবার যাব। আজকে এই পর্যন্তই রাখছি। আজকে আমরা তড়িৎ ক্ষমতাতে রাখলাম। আগামী দিন আমরা জুলের সূত্র নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব, এবং সম্ভব হলে তার সাথে কিরশফের সূত্র নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আজকে এই পর্যন্তই থাকলো। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ।